কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশনের ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো খুব সহজে মাত্র 2 মিনিটে আপনারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। তো প্রথমে দেখুন রয়েছে কৃষক বন্ধুর আইডি নাম্বার, অর্থাৎ আপনাদের যে কৃষক বন্ধুর আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বারটি আপনারা দেবেন। তারপর রয়েছে সিরিয়াল নাম্বার, ক্রমিক নাম্বার যেটা রয়েছে আপনাদের সেটা দেবেন, যদি আপনারা এটা পান তাহলে দেবেন, নতুবা দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন 1 নম্বর দাগে রয়েছে, এখানে আপনাদের কৃষকের নামটি লিখবেন, অর্থাৎ সুবিধাভোগীর নাম, ব্যাংকের পাসবই অনুযায়ী যে নাম রয়েছে সেই নামটি আপনারা দেবেন। তারপরে দেখুন এখানে যিনি আবেদনকারী তার পিতার নাম অথবা স্বামীর নাম দেবেন। তারপরে দেখুন 3 নম্বর দাগে রয়েছে আপনাদের যে ঠিকানাটি দেবেন, এখানে আপনাদের জেলার নাম দেবেন, তারপরে ব্লকের নাম দেবেন। তারপর দেখুন 3-এর গ নাম্বার দাগে রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, তারপরে আপনাদের মৌজা বা গ্রামের নাম দেবেন। তারপর রয়েছে আপনাদের ব্যাংকের বিবরণ দিতে বলেছে, তো আপনাদের 4-এর ক নাম্বার দাগে এখানে আপনাদের ব্যাংকের নাম লিখবেন। দেখুন আমি এখানে লিখেছি পিএনবি ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এবং শাখার নাম লিখেছি, তো আপনাদের যেটি শাখা সেই শাখার নাম লিখবেন। তারপর আপনাদের ব্যাংকের আইএফসি কোড যে নাম্বারটি রয়েছে সেটা আপনারা দেবেন। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা দেবেন, আমি দিয়েছি এখানে। তারপরে দেখুন 5 নম্বর দাগে রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের আধারের সাথে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনারা দেবেন। তারপরে দেখুন 6 নম্বর দাগে আধার নাম্বার, আপনাদের যে আধার নাম্বার সেই আধার নাম্বার দেবেন। তারপরে দেখুন 7 নম্বর দাগে রয়েছে এপিক নাম্বার, অর্থাৎ আপনাদের ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে এপিক নাম্বারটি, ওই এপিক নাম্বারটি আপনারা দেবেন। তারপরে রয়েছে আপনাদের এসি নাম্বার, অর্থাৎ আপনাদের যে অ্যাসেম্বলির নাম্বার রয়েছে সেই অ্যাসেম্বলির নাম্বারটি আপনাদের দেবেন। যেমন এখানে আপনাদের অ্যাসেম্বলি নাম্বারটি হয়েছে 247। তারপরে আপনাদের যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বারটি দেবেন, অর্থাৎ আপনারা যেখানে ভোট দেন সেই ভোট কেন্দ্রের যে নাম্বার সেই নাম্বারটি আপনারা দেবেন। তারপরে আপনাদের যে ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বারটি রয়েছে 2026-এর সেই সিরিয়াল নাম্বারটি আপনারা দেবেন। তারপরে দেখুন 8 নম্বর দাগের এখানে আপনাদের, আমি এখানে নো করেছি, তো এখানে যদি আপনাদের এসআইআরে যদি আপনাদের নাম বাদ যায় তাহলে এখানে আপনারা নো দেবেন, ঠিক আছে। আপনাদের যদি এসআইআর তালিকায় 2026-এ যদি ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে এখানে আপনারা নো দেবেন, নতুবা এখানে নো দেবেন, ঠিক আছে। যদি নাম বাদ যায় তাহলে আপনারা ইয়েস দেবেন, আর যদি আপনাদের এসআইআর তালিকায় যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনারা নো দেবেন এখানে। অর্থাৎ এখানে বলতে চেয়েছি যে আপনাদের যদি এসআইআর 2026-এ যদি আপনাদের নাম বাদ যায় তাহলে এখানে আপনারা ইয়েস দেবেন, আর যদি আপনাদের নাম থাকে তাহলে আপনারা নো দেবেন। তো এখানে বেশিরভাগই নো হবে, কারণ আপনাদের সবারই কিন্তু এসআইআর 2026-এ ভোটার লিস্টে নাম রয়েছে। তারপর দেখুন 8-এর খ নাম্বার দাগের, এটাও আপনাদের নো হবে, কারণ আপনার তো অলরেডি ভোটার কার্ড এসআইআর 2026-এ ভোটার লিস্টে নাম রয়েছে, যদি না থাকে তাহলে এখানে আপনারা নো দেবেন। তারপর দেখুন গ নাম্বার দাগে রয়েছে এই যে সিএএ আবেদন, আপনি যদি সিএ আবেদন করেন তাহলে ইয়েস দেবেন, আর যদি আবেদন না করে থাকেন তাহলে আপনারা নো দেবেন। তারপর দেখুন 9 নম্বর দাগে রয়েছে পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি পিএম কিষাণ পান কিনা, যদি আপনি পিএম কিষাণ পান তাহলে ইয়েস দেবেন। তো এই ভেরিফিকেশনটি যারা পিএম কিষাণ পান তাদের করার দরকার নেই, তো এখানে কী হবে, এখানে নো হবে, যেহেতু আপনি পিএম কিষাণ পান না তাদের এই ভেরিফিকেশনটি হচ্ছে, তাহলে এখানে আপনারা নো দেবেন। 10 নম্বর দাগে আপনাদের যে পেশা সেই পেশাটি দেবেন, তো এখানে যেহেতু আপনারা কৃষক সেই জন্য ফার্মার দেবেন। তারপরে 11 নম্বর দাগে আপনাদের চাষযোগ্য জমির বিবরণ সেটা দিতে হবে, তো আপনাদের এখানে 11 ক নাম্বার দাগে জেল নাম্বার আপনাদের কত সেই জেল নাম্বারটি আপনারা দেবেন। 11 খ নাম্বার দাগে আপনাদের খতিয়ান নাম্বার যেটা রয়েছে সেটা দেবেন। অনেকের একাধিক খতিয়ান নাম্বার থাকতে পারে, একের বেশি খতিয়ান নাম্বার থাকতে পারে, তখন আপনারা কি করবেন, তখন আপনারা এখানে কমা দিয়ে দেবেন। আপনাদের যদি 2টি খতিয়ান নাম্বার থাকে বা 3টি থাকে তাহলে আপনারা 2টি 3টি নাম্বার দিতে পারেন, কমা দিয়ে দেবেন। তারপর দেখুন আপনাদের 11 গ নাম্বার দাগের দাগ নাম্বার বলেছে, আপনাদের
যে দাগ নাম্বারগুলো রয়েছে সেগুলো আপনারা দেবেন। যেহেতু এখানে জায়গাটার পরিমাণ কম রয়েছে, বক্সে আপনাদের এতগুলো দাগ লেখা নাও যেতে পারে, সেক্ষেত্রে আপনারা হয়তো যে দাগগুলোতে আপনাদের জমির পরিমাণ বেশি রয়েছে সেই দাগগুলো দেবেন। চাষযোগ্য জমির পরিমাণ 11 ঘ নাম্বার দাগে রয়েছে, অর্থাৎ আপনার পর্যায়ে যে জায়গাটি রয়েছে তার কতটা জায়গায় আপনারা চাষ করেন সেই চাষযোগ্য জমির পরিমাণটা দেবেন। তারপর দেখুন আপনাদের খতিয়ানের যে তারিখ সেটা দিতে হবে 11 ও নাম্বার দাগে যেটা রয়েছে। তো অনেকেরই এই খতিয়ানের তারিখ পর্যায়ে নেই, তো তাদের কিন্তু দেওয়ার দরকার নেই। তারপর দেখুন 11 চ নাম্বার দাগে রয়েছে যে জমির ধরন, অর্থাৎ জমিটা আপনি কিভাবে পেয়েছেন, আপনি জমিটি কিনেছেন না আপনি আপনার বাবার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। যদি আপনি জমিটি কিনে থাকেন তাহলে এখানে পারচেস দেবেন, আর যদি আপনার বাবা মারা গেছে তারপরে আপনি বাবার কাছ থেকে জমিটি পেয়েছেন তখন আপনি এই ডেথ মিউটেশন দেবেন। আর যদি কোনো কারো কাছ থেকে আপনি দান হিসাবে পেয়েছেন তাহলে এখানে ট্রান্সফার দেবেন। ঠিক আছে। তারপর দেখুন আপনাদের 12 নাম্বার দাগে রয়েছে যে আপনি ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা, তো এখানে আপনারা অবশ্যই নো দেবেন, কারণ এখানে যদি আপনারা ইয়েস দেন তাহলে কিন্তু আপনাদের কৃষক বন্ধু টাকা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তারপর দেখুন পরের পাতায় দেখুন 13 নাম্বার দাগে এখানে স্বামী অথবা স্ত্রীর বিবরণ দিতে বলেছে। যদি এখানে আবেদনকারী পুরুষ হন তাহলে এখানে তার স্ত্রীর বিবরণ দিতে হবে, আর যদি আবেদনকারী মহিলা হয় তাহলে তার স্বামীর বিবরণ দিতে হবে। তো এখানে যেহেতু আবেদনকারী পুরুষ, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে এখানে তার বিবরণ দেবো, তার স্ত্রীর নাম, নেম অফ সাপোজ এখানে তার স্ত্রীর নাম দেব। তারপরে ব্যাংকের ডিটেলস দিতে বলেছে, এখানে তার স্ত্রীর ব্যাংকের ডিটেলস দিতে হবে, আবেদনকারীর নয়। আবেদনকারীর কিন্তু আমরা তো আগেই দিয়েছি। তারপরে দেখুন 14 ক নাম্বার দাগে ব্যাংকের নাম দেবেন, আপনার স্ত্রীর কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকের ব্রাঞ্চের নাম দেবেন, আইএফসি কোড দেবেন। তারপরে 14 গ নাম্বারে দেখুন আপনার স্ত্রীর অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপরে মোবাইল নাম্বার দেবেন যেটা আধারের সাথে সংযুক্ত রয়েছে, তারপর আধার নাম্বার দেবেন, তারপরে আপনার স্ত্রীর এপিক নাম্বার দেবেন অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দেবেন। তারপর দেখুন এসি নাম্বার দেবেন, আপনাদের যে অ্যাসেম্বলি নাম্বার রয়েছে সেই নাম্বারটি দেবেন, পার্ট নাম্বার দেবেন, সিরিয়াল নাম্বার দেবেন। এটা কিন্তু আবেদনকারীর যিনি স্ত্রী তার অথবা আবেদনকারী স্বামীর। তারপরে এখানে 18 নাম্বার দাগে রয়েছে KBN এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ আবেদনকারীর স্ত্রী অথবা স্বামী তিনি যদি কৃষক বন্ধুর পান তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা নো দেবেন। তারপরে দেখুন 19 নাম্বার দাগের, এটাও সে আগের মতোই, এসআইয়ের তালিকায় যদি নাম বাদ যায় তাহলে এখানে আপনারা ইয়েস দেবেন। ঠিক আছে। আর যদি অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, অর্থাৎ আপনি যদি এসআইয়ের জন্য নাম তোলার জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে কিন্তু আপনারা ইয়েস দেবেন। তো এগুলো কিন্তু বেশিরভাগই নো হবে, তো আপনারা এগুলো নো দেবেন। মুলতবি সিএ এর জন্য যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন। তো যেহেতু আপনারা সিএ এর জন্য আবেদন করছেন না, আপনাদের অলরেডি নাম রয়েছে, তাহলে আপনারা এখানে নো দেবেন। তারপরে এখানে তার স্ত্রীর পেশা কী রয়েছে সেটা দেবেন, তো অবশ্যই ফার্মার দেবেন। তারপরে এখানে আবেদনকারীর স্বাক্ষর রয়েছে, সুবিধাভোগীর স্বাক্ষর অর্থাৎ আবেদনকারীর যিনি রয়েছেন কৃষক তার স্বাক্ষর। তারপরে এগুলো কিন্তু আপনাদের ফিল আপ করার দরকার নেই, এগুলো অফিসিয়াল। ঠিক আছে, আশা করি আপনারা ফর্মটি ঠিকভাবে ফিল আপ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট দেবেন, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে চ্যানেলটিকে